আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হোমিও অ্যাডভান্স লার্নার্সের ডাক্তারবৃন্দ, সালফার আলোচনা হয়েছে। সালফার মেডিসিন তো একটা বড় মেডিসিন এবং সোরামায়াজমের রাজা মেডিসিন বলা হয় সালফারকে। সুতরাং সালফারে যদি আদ্যপান্ত বলতে হয় তাহলে অনেক সময়ের দরকার। আমাদের এই সংক্ষিপ্ত পরিসরে আদ্যপান্ত বলা সম্ভব না, যেহেতু এটা একটা রিভিশন ক্লাস, রিভিশন আলোচনা। এই জন্য আলোচনা হবে সংক্ষিপ্ত। সালফারের উপযোগিতা সম্পর্কে ডাক্তার এলেন বলছেন, গ্ল্যান্ডের অসুখে ভোগে, শিরা উপশিরায় অতিরিক্ত রক্ত সঞ্চয়, বিশেষত যকৃতের শিলাতে এরফ লোকদের অসুখে উপযোগী। স্নায়বিক দ্রুত চলাফেরা করে, চট করে রেগে যায়, রক্ত প্রদান, বায়ুমণ্ডলের তাপমাত্রার পরিবর্তনে চামড়া অত্যন্ত অনুভূতি সম্পন্ন হয়ে পড়ে, রোগা চেহারা, যারা কুজু হয়ে হাঁটে, এটা সালফার একটা বিশিষ্ট লক্ষণ, যারা তারা হাঁটার সময় সামনের দিকে ঝুঁকে হাঁটে, মানে কুজু হয়ে হাঁটে, বৃদ্ধের মতো কুজু হয়ে হাঁটে, তাদের পক্ষে উপযোগী। সালফার রোগীর পক্ষে দাঁড়িয়ে থাকা সব থেকে কষ্টকর, দাঁড়িয়ে থাকতে পারে না কোনোভাবে, দাঁড়িয়ে থাকা অস্বস্তিকর, নোংরা অপরিচ্ছন্ন, চর্মরোগ হইতেই থাকে। তো নোংরামিটা সালফারের মধ্যে অনেক বেশি। এখন বিভিন্নভাবে নোংরামিটা প্রকাশ পায়, মানসিক অথবা শারীরিক। এখন আধুনিক যুগে শারীরিক নোংরামিটা বোঝা কঠিন, কারণ ফিটফাট থাকে উপরে, ভিতরে। তো সুতরাং বিভিন্নভাবে তাকে রুগীলিপি করে তথ্য নিয়ে তার নোংরামিটাকে আসছে কিনা এটাকে চেক করে নিতে হবে ভালোভাবে। অনেক আছে শারীরিকভাবে ফিটফাট, কিন্তু মুখের ভাষা এতটা নোংরামিপূর্ণ এবং নির্লজ্জ, তখনই বোঝা যায় এটা সালফার হবে। অনেক লোক আছে আমরা খুবই ভালো ভদ্র মানুষের সামনে, কিন্তু সে বিভিন্ন অনুষ্ঠানে গেলে যদি তার আপনার বিপরীত লিঙ্গের কোনো মানুষ দেখে, তখন তাদের সাথে যে এরকম মানে শব্দ ইউজ করে, তখন তার ভিতরে নোংরামিটা প্রকাশ পায়। এরপরে স্নান করতে চায় না, স্নান করলে সবসময় রোগ লক্ষণ বেড়ে যায়। গোসলে তার রোগের বৃদ্ধি, গোসলের পরে তার আনইজি ফিল হবে, শরীর ম্যাচ করা, বিভিন্ন রকমের সমস্যা হয়। ঘুম থেকে উঠে জেগে উঠতে আলস্যবোধ, মনে করে বেঁচে থাকা অর্থহীন। তো সালফারের শিশু রোগী যেগুলো, এগুলো গা ধোয়ানো বা স্নান করা কোনোটাই করতে চায় না, দেহ শুকিয়ে যায়, উল্টো সরার মতো ফ্যাট ফুলে থাকে, অর্থাৎ ফ্যাটটা বড় থাকে। আমরা জানি যে ফ্যাট এবং মাথা বড় থাকে ক্যালকেরিয়া কার্বে, আর শুধু ফ্যাটটা বড় থাকবে সালফারে। এরপরে অস্থির উত্তপ্ত, রাতে গায়ে ডাকা, লাথি মেরে সরিয়ে দেয়, কৃমি হয়, এসব লক্ষণেও যখন নির্বাচিত ওষুধে কাজ হয় না তখন ব্যবহার, অর্থাৎ মায়োজোমেটিক বাধা উতরানোর জন্য। যখন নির্দিষ্ট ওষুধ ব্যবহার করা হয়েছে কিন্তু যাচ্ছে না, রোগী সুস্থ হচ্ছে না, তখন কিন্তু সালফারের প্রয়োজন হয় বেশিরভাগ ক্ষেত্রে, যদি এটা মায়োজোমকে ক্যারি করে। তারপরে সাবধানতার সাথে ওষুধ নির্বাচিত হওয়া সত্ত্বেও যখন সন্তোষজনক ফল পাওয়া যায় না, বিশেষত তরুণ রোগে, তখন ওই ওষুধ জীবনী শক্তির প্রতিক্রিয়া আনে এবং রোগটি সারিয়ে দেয়। চর্মোদ্বেগ চাপা পড়ে, গ্ল্যান্ডের অসুখে, সোরাদোষ এবং ক্রনিক রোগ হলে ব্যবহার্য। এসব কষ্ট বারে বারে ফিরে আসে, অর্থাৎ যাচ্ছে না, উপযুক্ত ওষুধ দিচ্ছে, উপশম হয়েছে, মনে হয় যেন ভালো হয়ে গেল, আবার ফিরে আসে, তার মানে মায়োজোমেটিক বাধা আছে। তখন ওই রোগীটা যদি সুরিক হয়, তখন সালফার দিয়ে এই সোরা মায়োজমের বাধাটা দূর করতে হয়। মাথার ঠিক উপরটায় সবসময় গরম ভাব, দিনে পায়ের পাতা ঠান্ডা ভাব, অথচ রাতে জ্বালা হয়। পা দুটো ঠান্ডা স্থানে রেখে দিতে চায়, এগুলো আরও ওষুধে আছে, স্যাঙ্গুনেরিয়াতে আছে, সেনিকিউলোতে আছে। পা দুটো ঠান্ডা করতে গিয়ে বিছানার বাইরে রাখে, এটা ম্যাডোরেনামও রাখে। তবে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে পাগুলো সে ফ্লোরের মধ্যে রাখতে চায়, ফ্লোরে হাঁটতে চায় জ্বালার সময়। ঠোঁট চকচকে লাল,
যেন ঠোঁট ফেটে রক্ত বের হবে, এটা তার বিশিষ্ট লক্ষণ। ঠোঁটগুলো লাল থাকে। পাকস্থলী সকাল প্রায় 11টার সময় পাকস্থলীতে দুর্বলতা, খালি খালি বোধ, যেন কিছু নেই এমন মনে হয়, খেতে পেলে অপেক্ষা করতে পারে না। দিনের বেলা প্রায়ই এই লক্ষণ দেখা দেয়। উদ্রাময়, মাঝরাতের পর পেট ব্যথা থাকে না, সকালে ঘুম থেকে উঠে পায়খানায় ছুটতে হয়, অন্ত্র যেন মল ধরে রাখতে পারছে না এরকম মনে হয়। এটা মনে হয়, কিন্তু আসলে তার এরকম অসারে মলত্যাগ হয় না, কিন্তু এমনি ঘুম থেকে ওটা দেউর দেশে বাথরুমে চলে যায়। আর অ্যালোস্যাকোরিন না তো দেউর দেওয়া যাইতে হবে, কারণ না গেলে তো একদম শেষ, কাপড় চোপড় সব। কিন্তু সালফার এরকম না, সালফার হচ্ছে যেতে হয় বা যায়। ন্যাট্রাম সালফো যায়, কিন্তু ন্যাট্রাম সালফো এই ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরে যায়, কিন্তু সালফার ঘুম থেকে ওটা দেউর দিয়ে চলে যায়, কিন্তু অসারে মলত্যাগ নাই। আর অ্যালোস্যাকোরিনও প্রাতকালে মলত্যাগ আছে, কিন্তু তার অসারে মলত্যাগ বা মলদার অক্ষমতাটা আছে। এভাবে একে আলাদা করতে হবে। তার কষ্টবোধতাও আছে সালফারের, যেটা হচ্ছে মল শক্ত, তারপর গিট গিট মতো শুকনো, যেন পুরে জামা হয়ে গেছে, লম্বা মল থেকে ব্যথা করে। ওই ব্যথার জন্য বাচ্চা মলত্যাগ করতে যেতে ভয় পায়, অথবা ব্যথার জন্য প্রথম মলত্যাগের ব্যাগ দিতে চায় না। উদ্রাময় কষ্টবোধতা পাল্টাপাল্টি হতে থাকে। মলমূত্র বার 2বার সময় মলদ্বারে ও মূত্রপথে ব্যবহার হয়। অনেকটা পরিমাণে বর্ণহীন মূত্র ত্যাগ করে, মলদ্বারের চারপাশে লাল হয়, হেজে যায়। দেহের সমস্ত দ্বার অত্যন্ত লাল মতো হয়, অর্থাৎ সমস্ত দ্বার কিন্তু লাল হয়ে যায় তার। যে কোনো সাপ হাজাগর যেখানে লাগে জ্বালা করে। মজার স্বপ্ন দেখে, সকালে ঘুম ভেঙে গান করতে থাকে। তুচ্ছ জিনিসেও আনন্দ পায়, এমনকি সামান্য ছেঁড়া ন্যাকড়াও তার কাছে সুন্দর বলে মনে হয়। পেটে বাচ্চা যেন নড়াচড়ে বেড়াচ্ছে বলে মনে হয়। বৃদ্ধি বিশ্রামে দাঁড়ালে, বিছানার উত্তাপে হাত পা ধুলে, মুছলে বা স্নান করলে, আবহাওয়ার পরিবর্তনে, অবশ্যম শুকনো গরমে ডান দিকে শুলে। ডাক্তার পরেশচন্দ্র সরকার বলছেন সালফার সম্পর্কে, উনি বলছে মূল সুর দেহের রোগ প্রতিরোধক ক্ষমতার ঘাটতি, অর্থাৎ জীবনী শক্তি দুর্বল হয়ে যায় মায়াজমের মানে বা মায়াজমের আঘাতে। মায়াজম যখন বারবার তাকে আঘাত করে, তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভেঙে পড়ে, এবং তজ্জনিত দৈহিক এবং মানসিক সাম্যাবস্থা ও শৃঙ্খলার অভাব, এর ফলে কুণ্ডয়ন, জ্বালা এবং উত্তাপ দৈহিক ও মানসিক স্তরে চলে আসে। ক্রিয়াগত বিশৃঙ্খলা এবং চিন্তাধারায়, ক্রিয়াকলাপে এবং শারীরবৃত্তীয় ক্রিয়ায় বিশৃঙ্খলা দেখা দেয়, ফলে তার কোনো কিছু স্বাভাবিক ছন্দে প্রবাহিত হয় না। উনি অনেক বড় কিছু লিখছেন, এগুলো এখন বলা সম্ভব না। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে সালফার যেহেতু সোরামায়াজমে আপনার অ্যাক্টিভিটিস বিশৃঙ্খলাটা বেশি, কার্যক্রমে বিশৃঙ্খলা, অর্থাৎ তার প্রত্যেকটা অঙ্গের বিভিন্ন বিশৃঙ্খলা দেখা দেয়, অর্থাৎ তার কার্যক্রমে বিশৃঙ্খলা দেখা দেয়। সাইকোটিক যেমন আপনার বর্ধিত হয়, এটা বর্ধিত হয় না, এটা কার্যক্রমে বিশৃঙ্খলা। ধ্বংস হয় না, ধ্বংসমুখী না, সোরা ধ্বংসমুখী না। সোরা হচ্ছে তার যে অঙ্গের যে কাজে সে বিশৃঙ্খলা তৈরি করে, কাজটা ঠিক মতো হয় না। সিপিলি যেমন ধ্বংসমুখী, কিডনি, হার্ট, লিভার এগুলোকে ড্যামেজ করে দেয়, ধ্বংস করে দেয়। সালফা কিন্তু ধ্বংস করে না, অর্থাৎ সোরা ধ্বংস করে না। সোরা কি এটার ক্রিয়া বিশৃঙ্খলা তৈরি করে। এখন কথা হচ্ছে সালফার যদি কেউ বুঝতে চায় ভালোভাবে, তাহলে সোরা মায়াজমটা তার খুব ভালোভাবে বুঝতে হবে, নাহলে সে সালফার সুরিনাম এগুলো বুঝবে না। সুতরাং আগে মায়াজম সম্পর্কে, বিশেষ করে সোরা, সাইকোসিস, সিপিলিস, টিউবারকুলার, এই 4টা যে প্রধান মায়াজম আছে, মায়াজমগুলো সম্পর্কে যদি আমরা ভালো জ্ঞান অর্জন করতে পারি, তাহলে সালফারটা বুঝে আসবে, সারা নয়। তো এখন তার মনে লক্ষণের মধ্যে যেগুলো আছে, মূল কথা, সে নিজেকে ফটিত মনে করে, আসলে সে জানে না তেমন। সকলকে জ্ঞান দেয়, কিন্তু নিজেরা করে কখনো তা দেখায় না, মানে নিজের আমলের মধ্যে না, শুধু জ্ঞান বিতরণ করে, এটা করো, ওইটা করো, এটা করো, এটা করলে এইভাবে হবে। এমনকি আপনার একটা রিক্সা ড্রাইভারের রিক্সাতে যদি ওঠেন, সেও আপনার একজন প্রফেসরকেও জ্ঞান দেয়, স্যার এটা আপনি এইভাবে করবেন, এটা এইভাবে করলে ভালো হবে। সিএনজি ড্রাইভার যাত্রীদেরকে জ্ঞান দেয়। তো এইভাবে সে জ্ঞান দেওয়া, উপদেশ দেওয়া তার ভালো লাগে।
এবং সে নিজেকে মনে মনে একটা দার্শনিকের মতো চিন্তা ভাবনা করে। দর্শনীয় চিন্তা ভাবনা তার আছে, কিন্তু বাস্তবায়ন নেই। তবে এটাও ঠিক যে সালফার রোগীরা যদি একবার সচেতন হয়ে ওঠে যার দায়িত্বের ব্যাপারে, তাহলে তার অনেক কিছু হয়ে যায়। বিজ্ঞানী বড় বড় এগুলো অনেক সময় সালফার রোগীদের মধ্য থেকে অনেক বড় বড় বিজ্ঞানী বের হয়ে আসছে। তো এখন সেগুলো তাকে বন্দা দার্শনিক বলা হয়, মানে দর্শন চিন্তা ভাবনা তার মধ্যে আছে, কিন্তু বাস্তবায়ন নাই। আর এই চিন্তা ভাবনা করে তো লাভ নেই। সেরা কাতার শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখার দরকার নেই। আবুল কালাম আজাদ বলছে না ভারতের, যে শুয়ে শুয়ে যে স্বপ্ন দেখা হয় এটা আসলে স্বপ্ন না, জেগে জেগে যে স্বপ্ন দেখা হয় এটাই হলো আসল স্বপ্ন। তো সে তো শুয়ে শুয়ে স্বপ্ন দেখে, সেটা তার বাস্তবের খবর নেই, কিন্তু শুধু স্বপ্ন। তো ডাক্তার নরেন্দ্রনাথ বলছেন, অপরিষ্কার অপরিচ্ছন্নতা, প্রাতকালে মধ্যাহ্নে ক্ষুধা, দুপুরবেলা খাইতে না পারলে শরীরটা কাঁপে, ব্রহ্মতল হাতের তল পাড় তলায় উত্তাপ এবং জ্বালা, রাত্রিকালে মলদার জ্বালা করতে থাকা বা চুলকাতে থাকা। শেখ ফরিদ বলছেন এটা খনিজ মেডিসিন। ডাক্তার হ্যানিম্যান প্রবিং করেছেন, কাতরতা গরম কাতর, আলহামদুলিল্লাহ। এবং এর মধ্যে মায়াজম সবগুলোই আছে, সরা, সিপিলিস, সাইকোসিস, টিউবারকুলার। ক্রিয়াস্থল রক্ত সঞ্চালন, পরিবেশন যন্ত্রসমূহ, উদর, তারপর শ্লেষিক ঝিল্লি, সরলান্ত্র, বক্ষদেশ, চর্ম, মাথার তালু, সন্ধি, গ্রন্থিসমূহ। বৃদ্ধি, খোলা বাতাসে, ঠান্ডায়, মদ্যপানে, শল্যচিকিৎসা, আঘাতে, কফির গন্ধে, সন্ধ্যার দিকে, অতিরিক্ত ঠান্ডা ও গরমে, স্পর্শে, চাপে, ঠান্ডা পানি পান করলে, রাস, মাথা হাত দ্বারা চেপে ধরলে, গরম পানি, উত্তাপে আক্রান্ত পার্শ্ব চেপে ধরনে। মানে কি নোটস দিয়েছেন, সেটা হচ্ছে শারীরিক ও মানসিক অপরিষ্কার অপরিচ্ছন্নতা এবং সুনির্বাচিত ওষুধের ব্যর্থতা ও সোরাদোষের প্রাধান্য। ভণ্ড দার্শনিক ভাবের রোগী অথবা নৈতিক বাস্তববাদী আদর্শিক বস্তুবাদী, ব্রহ্মতালু হাতের তালু পাড় তলা, উত্তাপ ও জ্বালা এবং উত্তাপের উচ্ছ্বাস সত্ত্বেও স্নানে অনিচ্ছা। পূর্বাহ্ন 11টায়, অর্থাৎ সকাল 11টায় পাকস্থলীতে আপনার হয়, পাকস্থলীতে শূন্যতাও দুর্বলতাবোধ, রোগীর পক্ষে দাঁড়িয়ে থাকা সবচাইতে কষ্টকর, দাঁড়িয়ে থাকতে পারে না। এই তথ্যগুলো সালফারে ছিল। এখন সালফার একটা যদি আমি সারাংশ বলি, সালফারের মনোলক্ষণের ভিতরে এরকম আছে যে বিষয়টা সে বুঝছে না, এটা নিয়ে সে তর্কে জড়ে যায়। সে জানে না কোরআন হাদিস, কোরআনের তফসির কীভাবে করতে হয়, বা কোরআন বুঝতে হলে তফসির পড়তে হয়, হাদিস বুঝতে হলে হাদিসের উসুল পড়তে হয়, ফিকা পড়তে হলে উসুল ফিকা পড়তে হয়, সেগুলো জানে না। কিন্তু সে একজন হুজুরের বলতে হবে, হুজুর এটা কি হয়েছে নাকি, আপনি কি বলেন, এটা তো হ্যাঁ, এটা আমার বুঝে আসে না। তা আপনার বুঝে আসবে কীভাবে? আপনি কি এটা জানেন? আপনি কি গভীর জ্ঞান রাখেন? আবার সে নিজে নিজে পণ্ডিত, সে এটা জানে না, দোকানের ভিতরে বসে সে একেবারে বিশাল এটা নিয়ে একেবারে রাজনীতি অর্থনীতি সব কথা বলতে 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 এমনও বলে ফেলে যে আওয়ামী লীগের মহাসচিব হল মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা জানেন ওনার বক্তব্য শুনছেন গতকালকে। আর বিএনপির মহাসচিব ওবায়দুল কাদের বলছেন কথাটা, উনি কি ভুল বলছেন? ওই বেকুব এটাও জানে না আওয়ামী লীগের মহাসচিবকে, বিএনপির মহাসচিবকে। এরকম মানে সেরকম মানে না জানা জিনিস নিয়েও সে তর্কে বিতর্কে জড়ায় যায়। আবার কেউ যদি তার ভুল ধরে, আর এতে সে রাগ হয়ে যায়, মানে তার কথা সবাই শুনুক, ঘরের ভিতরে সবাই তাকে জি স্যার, জি স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার এগুলো বলুক, সে চায়। বাজার থেকে আসছে, সবাই সামনে ব্যাগ ট্যাগ ধরে নিল না, সে রাগ হয়ে যায়। আমি এত কষ্ট করে আনছি বাজারগুলো, কেউ আগে আমাকে রিসিভ করলো না, আমার এটা ধরলো না ব্যাগটা, এটা কি হয় নাকি? সব জায়গাতে সে মাতবরি পছন্দ করে, মাতবরি করতে চায়, এবং আপনার সে অলস প্রকৃতির, সে নিজে কাজ করে না, আরেকজন করো 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 এরকম, সে নিজে কাজ করতে চায় না, সে হলো ফাঁকিবাজ সালফার। তো এখন এটা হচ্ছে, এটা একটা, তারটা হচ্ছে নোংরামি, আর একটা হচ্ছে সে পরিচ্ছন্ন কোটটোট পরে, কিন্তু বিয়ে সাথে গেলে কোনো জায়গায় যদি দেখে যে আপনার হাতে ময়লা আছে তার, বা খাওয়া দাওয়া করছে, সে যদি কোনো টিস্যু বিস্যু না পায়, বিছনা চাদরে মুছে ফেলবে, আর নাহলে ঘরের পর্দায় জানালার পর্দা সব মুছে ফেলে, এরকম নোংরা। আর থুতু ফেলে একেবারে জায়গায় জায়গায় থুতু ফেলি। আমি একবার এক লোকের কাছে গেছিলাম, ওনাকে দিয়ে আমি সালফার উদাহরণটা দিতে চাই, কারণ গিয়ে দেখলাম উনি শুয়ে আছেন, শুয়ে শুয়ে ব্রাশ করেন, অথচ উনি অনার্স মাস্টার্স পাস একজন লোক, নিজেকে খুব সচেতন মনে করেন, নিজে সবসময় মানুষকে নসিহত জ্ঞান দেন। উনি শুয়ে শুয়ে ব্রাশ করতেছেন এবং ব্রাশ করে ফেসটা উনি ওয়ালের মধ্যে ফেলতেছেন, এতটাই অরুচি।
রুচির আকাল এই সালফারের, এগুলো সালফার। নিজের পণ্ডিত মনে করে সবসময় কথাবার্তা অন্য কেউ বলতে গেলে থামেন, আমি আগে বলি, আমারটা শোনেন। হ্যার কথা আর শেষ হয় না, আরেকজন বলবো কীভাবে? সে তো এক মহাদার্শনিক এরিস্টটল, মহাদার্শনিক লোকমান হাকিম, মহাদার্শনিক ইবনে সিনা, তার কথা আবার শেষ হয় কেমনি? সে বলতে বলতে মানুষ বিরক্ত হয়ে যায় তার প্রতি, যেখানে যায় বিরক্ত হয়ে যায়, পুরা বিরক্ত করে ফেলে মানুষকে। এই হলো সালফারের অবস্থা। তবে তার তো অনেক মনের লক্ষণ আছে, সবগুলো বলতে গেলে এখন সম্ভব না। তবে তার মূল কথা হাত পায়ের তলায় জ্বালাটা তার একেবারে নির্দিষ্ট। সুরিনাম সালফারের লক্ষণ কিন্তু সেম প্রায়। তবে সুরিনাম বেশিরভাগ শীতকাতর, ঠান্ডা পানিতে গোসল করতে চায় না, গোসল করলে তার ভালো লাগে। নোংরামে কিন্তু সেম। এই যে সালফারের বাচ্চারা নিজের নাকের শ্লেষাসও খেয়ে ফেলে, ফসরা পায়খানাসও খেয়ে ফেলে। আবার সালফারের বড় মানুষও হাত ধোন ছাড়া ভাত খেতে ফেলে। কিছুদিন আগে আমি বিয়ের অনুষ্ঠানে গেছিলাম, আমার ছোটো ভাইয়ের বিয়ে। ওখানে আমার টেবিলে যারা বসছে কয়েকজন হাত ধোয়া ছাড়া খানা শুরু করছে। পরে আমি বলছি অসুবিধা নাই, আমি বুঝিয়ে লেছি এগুলো সালফার, এগুলো সোরাম আয়োজনের মধ্যে আছে, হাত ধোয়া ছাড়াই খাওয়া শুরু করে ফেলছে, অথচ এরা ভদ্রলোক। তো যাই হোক, এখন এই সালফার এটা করে, হাত ধোয়া ছাড়াই খানা শুরু করে দেয়, হাত ধোয়ার টাইম নেই। নোংরা পরিবেশে থাকতে পছন্দ করে, তার রোম এত নোংরা হয়ে আছে, এগুলো তার কাছে কোনো ম্যাটার না। সে বলে না আমি তো ঠিক আছে, রোম কোথায় কি ময়লা, এটা তো ঠিক আছে, পুরাই ঠিক। অর্থাৎ তার কাছে এটা কোনো মানে ময়লা মনেই হয় না। রাস্তাঘাটে যে পাগল ছাগল ঘুরে বেড়ায় অধিকাংশই সালফার। সালফার দিবেন, তারা অনেকেই সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ চুলের অবস্থা, অপরিচ্ছন্নতা সব মিলে এটা সালফারে কিন্তু বোঝা যায়। এরপরে সালফারের কিন্তু অনেক লক্ষণ। সালফারের রুগীরা, আপনার মুখের ভাষা খারাপ, সে খুব কাছের মানুষকেও গালি দিয়ে বসে, আপনজনদেরকেও মাঝে মধ্যে গালি দিয়ে বসে, মুখের ভাষা ভালো না, নোংরা নোংরা কথা বলে, নোংরা নোংরা যেগুলো আশা করা যায় না তার কাছ থেকে, সে খুব নোংরা নোংরা। ওই যে আমার পরিচিত এক লোক, উনি ওনার মেয়ে আমার স্টুডেন্ট, ওনার মেয়ে তখন বিয়ের উপযুক্ত, উনি আবার স্টুডেন্ট প্রাইভেট পড়ায়। তো এখানে তো অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আসে। উনি একবার হুট করে বলে ফেললেন আমাকে, ভাই আমি বিয়েটা আগে করে ভুল করছি, এদের মধ্যে একটা বিয়ে করলে ভালো হইতো। বলেন তো, এখন উনি বিয়ে করলে কি বুড়া বয়সে বিয়ে করতো? বুড়া বয়সে ওনার কাছে কে দিত মেয়ে? অথচ ওনার মেয়ে বিয়ের উপযুক্ত। এখন এই মেয়ের বয়সী মেয়েদের প্রতি তার যে নজর গেছে তো গেছে, আবার এটা প্রকাশ করে, এটা কি সালফার না? এটা কিন্তু সালফার। তার এরকম মুখের ভাষাটাই এমন। তো যাই হোক, সালফার আর সুরিনামের মূল পার্থক্য হচ্ছে সালফার দ্বারা থাকতে পারে না, সুরিনাম পারে। সালফার হাত ফলা যা থাকে, সুরিনামে এটা থাকে না। সুরিনামে আপনার গোসল করতে চায়, কিন্তু গোসল করলে সে ভালো থাকে, তো শীতের কারণে করে না। আর সালফার গোসলই করতে চায় না, সালফার গোসলই করতে চায় না। সালফারে কিন্তু দুপুরে এটা ক্ষুধা লাগে, না খেলে তার শরীরটা কাঁপে। তো এইভাবে আপনার সালফারের যে মূল বিষয়গুলো দিয়ে আপনার সুরিনাম থেকে সালফারকে আলাদা করতে হবে। সুরিনামটা হতাশ বেশি, হতাশ, অনেক বেশি হতাশ, আশাহীন, নিরাশ। সালফার কিন্তু অতটা নিরাশ না। এভাবে আর কি। আর ক্রিফন কিন্তু, সালফারও ক্রিফন, লাইকোপোডিয়ামও ক্রিফন। লাইকোপোডিয়াম মানে ক্রিফন কিন্তু নোংরা না, সালফার ক্রিফন এবং নোংরা। সালফার ক্রিফন কেন? সে লোভ তো অনেক বেশি, লোভী, সেখানে মানুষের কাছ থেকে আশা করে, মানুষের কাছ থেকে আশা করে, যৌতুক নেয় বেশিরভাগ সালফার রুগীরা, লাইকোপোডিয়ামের রুগীরা যৌতুক নেয়। সালফার তারাই বেশি নোংরা। আমি চাই না, আমি চাই না, আমি না চাইলে তো আরও বেশি দেয়, এ কারণে আমি চাই না আর কি। ছেলে বিয়া করেছি আরও 3টা, চাইছি না। তারা ট্রাক ভরে ভরে ফার্নিচার পাঠাই দিছে, ছেলের মোটরসাইকেল কিনে দিছে, এরপরে আপনার এই ছেলের কি না দিছে। তো সুতরাং আমি আবার চাইবো কেন? এরকম ছেলে বিয়া করানোর সময় এরকম অনেক সময় পরিমাণও চায়, এত টাকা দিবেন বা এত জিনিস দিবেন, এগুলো চাই ফেলে অনেক সময়। আবার অনেক সময় কৌশল করে বলে আমি আসলে চাই না, কারণ চাইলে অনেক সময় কম পায়, আমি চাই না, যাতে মানে বাড়ায় দেয়, না চাইলে আরও বেশি দেয়, তো এই জন্য আমি চাই না। এই যে বিষয়গুলো, এগুলো সালফার। লোভ আছে তার মধ্যে, প্রচুর লোভ। এই জন্য সে লাজ লজ্জার মাথা খেয়ে সে যৌতুক চায়, লজ্জাহীন যৌতুক চায়, আর না দিলে তো জ্বালায় ফরায় শেষ করবো। এভাবে লোভ আছে প্রচুর, কৃপণতাও আছে, সে খরচ করতে চায় না, কিন্তু সে নোংরা। নোংরা হলে এটা সালফারের দিকে যাইব, আর নাইলে এটা লাইকোপোডিয়ামের দিকে যাবো। আবার অহংকারী, তীব্র অহংকারী কিন্তু সালফার, অনেকটা প্লাটিনামের মতো। কিন্তু প্লাটিনাম নোংরা না, এটা নোংরা। প্লাটিনামের যৌন উত্তেজনা অনেক বেশি, এটাতে বেশি না। হ্যাঁ, প্লাটিনাম অহংকারী, সে অহংকার করে, সে কারোর সাথে কথা বলতে চায় না, করে সে কি আমার সাথে যায়? আর সালফার, আমি তো অনেক বড়, আমার চেয়ে জ্ঞানী আছে নাকি এলাকাতে,
এই এলাকাতে আসে। আর একটা হলো সালফারের, সে কাউকে আপনার গুণটাকে স্বীকার করে না। যদি বলে সে তো মাস্টার্স পাস, আপনি তো মেট্রিক পাস, আমি ওই সময় টাকা পয়সার অভাবে আমি ইন্টারে ভর্তি হতে পারছি না, নাহলে আমি মাস্টার্স পিএইচডি সবে করতাম। সে মাস্টার্স পাস হয়েছে তো কী হয়েছে, সে তো ইউনিভার্সিটির প্রফেসর, তো কী হয়েছে ইউনিভার্সিটির প্রফেসর হয়েছে। আমি পড়াশোনা আমিও হইতাম, হয়তো সে ঢাকা ইউনিভার্সিটি হয়েছে, আমি অক্সফোর্ডের হইতাম, এরকম তো হতে পারতো। সে কুমিল্লা ইউনিভার্সিটির প্রফেসর হয়েছে, আমি ঢাকা ভার্সিটির প্রফেসর হইতাম। অর্থাৎ কারো প্রশংসা সে করতে চায় না, কারো প্রশংসা সে করবে না, সে নিজেই বড়, নিজেই বড়, নিজেই বড়। এটা হলো সালফার। আজকে সালফার সম্পর্কে আর না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।